দেশব্যাপী ভোটের মাঠে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। সম্ভাবনা আছে সরকার গঠন করারও। প্রশ্ন হচ্ছে, জামায়াত যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যায় তাহলে কারা হতে পারেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী? চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, রাষ্ট্রপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি হতে পারেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে জামায়াতের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতা এবং সামরিক ব্যাকগ্রাউন্ডের কারণে তাকে অভিভাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে। নাম্বার 2, প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান একজন চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতার পাশাপাশি তৃণমূল রাজনীতিতে তার গভীর সংযোগ রয়েছে। দলের ক্রান্তিলগ্নে ধীরস্থির নেতৃত্বের জন্য তিনি পরিচিত। প্রধানমন্ত্রী হিসেবে তার নাম থাকাটা দলের সাংগঠনিক কাঠামোরই প্রতিফলন। নাম্বার 3, অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির, টেকনোক্র্যাট। অর্থনীতির মতো জটিল খাত সামলাতে এখানে একজন টেকনোক্র্যাটের নাম প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ফাউজুল কবির নির্বাচিত এমপি না হয়েও তিনি গুরুত্বপূর্ণ এই পদটি সামলাতে পারেন। ফাউজুল কবিরের মতো বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি ইঙ্গিত দিবে যে সরকার পরিচালনায় পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। নাম্বার 4, পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুখ। কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বহির্বিশ্বে দলের ইমেজ পুনরুদ্ধারে তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর চিন্তা করা যেতে পারে। নাম্বার 5, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা একটি চমক। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সংস্কার আনার লক্ষ্যেই এই প্রস্তাব করা যেতেই পারে। নাম্বার 6, প্রতিরক্ষা মন্ত্রণালয় শাহজাহান চৌধুরী। সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা। সংসদীয় কার্যপ্রণালী এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নাম্বার 7, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অ্যাডভোকেট শিশির মনির। সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শিশির মনির সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মাধ্যমে আলোচনায় এসেছেন। বিচার বিভাগ সংস্কারে তার আইনি দক্ষতা অত্যন্ত সহায়ক হতে পারে। নাম্বার 8, শিক্ষা মন্ত্রণালয় ডক্টর মির্জা গালিব, টেকনোক্র্যাট। মির্জা গালিবকে শিক্ষাক্ষেত্রে একজন বিশেষজ্ঞ বা টেকনোক্র্যাট হিসেবে ভাবা হচ্ছে, কারণ বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে কাঠামোগত সংস্কার প্রয়োজন তা কেবল রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে সম্ভব নয়। মির্জা গালিব তরুণদের কাছে খুবই জনপ্রিয়। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন। নাম্বার 9, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঞ্জুরুল হক রাহাত। মঞ্জুরুল হক রাহাত তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম বলে বিবেচিত। শিশুদের ঝরে পড়া রোধ এবং প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে তার তারুণ্যদীপ্ত কর্মতৎপরতা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রাথমিক স্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে তিনি বিশেষ উদ্যোগ নিতে পারেন। নাম্বার 10, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক্তার খালিদুজ্জামান। স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ে একজন পেশাদার চিকিৎসকের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার খালিদুজ্জামান একজন চিকিৎসক হিসেবে হাসপাতালের ভেতরে সংকটগুলো ভালো বোঝেন। ফলে দুর্নীতি ও সিন্ডিকেট নির্মূলে তিনি কঠোর হতে পারেন। দেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া তার প্রধান লক্ষ্য হতে পারে। নাম্বার 11, পরিকল্পনা মন্ত্রণালয় এইচ.এম. হামিদুর রহমান আজাদ। সাবেক সংসদ সদস্য হিসেবে তার রাষ্ট্রীয় নীতি নির্ধারণী প্রক্রিয়ায় প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা হিসেবে দলের ভীষণ বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প যেমন 2041 বা ডেল্টা প্ল্যান পর্যালোচনায় তিনি পরিপক্কতা দেখাতে পারেন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় সাধনে তার সংসদীয় অভিজ্ঞতা সহায়ক হবে। নাম্বার 12, কৃষি মন্ত্রণালয় মাওলানা রফিকুল ইসলাম খান। মাওলানা রফিকুল ইসলাম খান একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। বাংলাদেশের কৃষক সমাজের সাথে সরাসরি সংযোগ স্থাপনে তার সাংগঠনিক দক্ষতা কার্যকর হতে পারে। সার, বীজ এবং সেচ সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে তার কঠোর অবস্থান প্রত্যাশিত। নাম্বার 13, শিল্প মন্ত্রণালয় মুজিবুর রহমান।
শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করা এবং জাতীয় আয় বাড়ানোয় মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি সম্ভবত এসএমই খাতকে শক্তিশালী করার উপর জোর দেবেন, স্থানীয় শিল্পের সুরক্ষা এবং আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর শিল্প খাত গড়ে তুলতে তার বিশেষ পরিকল্পনা থাকতে পারে। নাম্বার 14, বাণিজ্য মন্ত্রণালয়, আনম শামসুল ইসলাম। সাবেক এই সংসদ সদস্য ব্যবসা বাণিজ্য এবং বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে সম্যক ধারণা রাখেন। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখায় এবং সিন্ডিকেট ভাঙতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। কেবল তৈরি পোশাক খাতের উপর নির্ভর না করে নতুন নতুন পণ্য রপ্তানি ও আন্তর্জাতিক বাজারের সাথে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে তিনি দক্ষ নীতি নির্ধারক হতে পারেন। নাম্বার 15, ডাক, টেলিযোগাযোগ ও আইটি, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বর্তমান যুগে আইটি সেক্টর একটি দেশের মেরুদণ্ড। একজন প্রকৌশলীকে এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম টেকনোক্র্যাট হিসেবে প্রযুক্তির জটিল বিষয়গুলো সহজে অনুধাবন করতে পারবেন। তরুণ প্রজন্মের জন্য আইটি খাতে প্রসার এবং ফ্রিল্যান্সিং বান্ধব নীতিমালা তৈরিতে তিনি বিশেষ অবদান রাখতে পারেন। নাম্বার 16, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মতিউর রহমান আকন। অ্যাডভোকেট মতিউর রহমান আকন দীর্ঘদিন ধরে জামায়াতের প্রচার বিভাগের দায়িত্ব পালন করছেন। একজন আইনজীবী এবং দক্ষ বক্তা হিসেবে মিডিয়া অঙ্গনে তার ভালো জানাশোনা রয়েছে। নাম্বার 17, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মোহাম্মদ সেলিম উদ্দিন। ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে সেলিম উদ্দিনের বিশাল একটি সুসংগঠিত জনশক্তি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে ক্ষমতা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে তার সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ। নাম্বার 18, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মিয়া গোলাম পরওয়ার। সাবেক এমপি এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিক। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বড় বড় প্রকল্প এবং টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তার রাজনৈতিক ব্যক্তিত্বের প্রভাব ইতিবাচক হতে পারে। নাম্বার 19, রেলপথ মন্ত্রণালয়, মোহাম্মদ ইয়াসিন আরাফাত। রেলওয়েকে বাংলাদেশের সাধারণ মানুষের প্রধান যানবাহনে পরিণত করার জন্য তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখা হয়েছে। ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং রেলের ভূমি উদ্ধার করে আয় বাড়ানোর নতুন চিন্তা তিনি নিয়ে আসতে পারেন। নাম্বার 20, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আল্লামা মামুনুল হক। হেফাজতে ইসলামের প্রভাবশালী এ নেতার অন্তর্ভুক্তি একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। দেশের বিপুল সংখ্যক আলেম ওলামা এবং কওমি মাদ্রাসার সাথে সরকারের সুসম্পর্ক বজায় রাখতে তিনি সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। নাম্বার 21, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাহমুদা মিতু, টেকনোক্র্যাট। সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন নারী এবং টেকনোক্র্যাটকে মনোনীত করা একটি ভিন্নধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। মাহমুদা মিতু সম্ভবত অপসংস্কৃতির ভিড়ে দেশীয় ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুস্থ সংস্কৃতি বিকাশে গুরুত্ব দেবেন। নাম্বার 22, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সার্জিস আলম। নাম্বার 23, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, নাহিদ ইসলাম। নাম্বার 24, শ্রম ও কর্মসংস্থান, নাসিরুদ্দিন পাটোয়ারি। নাম্বার 25, বিদ্যুৎ ও জ্বালানি, মাসুদ সাইদি। নাম্বার 26, ভূমি মন্ত্রণালয়, নুরুল ইসলাম বুলবুল। নাম্বার 27, গৃহায়ন ও গণপূর্ত, নাজিব মোমেন। নাম্বার 28, প্রবাসী কল্যাণ, শামীম সাইদি। নাম্বার 29, মুক্তিযুদ্ধ বিষয়ক, আখতারুজ্জামান। তবে এদের মন্ত্রী হওয়াটা নির্ভর করছে এসব প্রার্থীদের জয় পরাজয়ের ওপর। জামায়াত ইসলামী কি পারবে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।